Chapter 67 Response আকাশে উঁচুতে ঝুলে থাকা লাল চাঁদটা নীরবে অন্ধকারে ঝুলছিল। সেটা টিনজেন সিটিকে আলোকিত করছিল। বিশ্ববিদ্যালয়ের এই শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। ক্লাইন তার ডেস্কের সামনে দাঁড়িয়ে জানালা দিয়ে ফাঁকা ড্যাফোডিল স্ট্রিটের দিকে তাকাল। দূরে দ্রুত ছুটে যাওয়া ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা গেল, কিন্তু কোনো হইচই হল না। সে তার লতাপাতার নকশা করা রূপোর পকেট ঘড়িটা তুলে নিল, খুলে একবার তাকাল, তারপর পর্দা টেনে দিল। গ্যাস বাতির হলদেটে আলো ঘরের ভেতরে প্রতিফলিত হল। ক্লাইন যথেষ্ট ধীরগতিতে ঘুরে দাঁড়াল, ঘরের দরজা বন্ধ করল আর গ্যাসের ভাল্ব বন্ধ করে দিল। ঘরটা সাথে সাথে অন্ধকারে ঢেকে গেল। পর্দার ফাঁক দিয়ে শুধু এক ফালি লাল চাঁদের আলো ঢুকছিল। রাতের ভৌতিক গল্প বলার জন্য পারফেক্ট একটা পরিবেশ তৈরি হল। ক্লাইন আবেদন করে পাওয়া রূপোর ছুরিটা বের করল। সে গোলাকার আলোর কথা মনে মনে কল্পনা করল আর অর্ধধ্যানের অবস্থায় প্রবেশ করল। আগের অনুশীলন অনুযায়ী সে মনকে কেন্দ্রীভূত করল, ছুরির ডগা দিয়ে তার আত্মিক শক্তি বের হতে দিল। তারপর সেই শক্তির গতিকে অলৌকিকভাবে চারপাশের পরিবেশের সাথে মিশিয়ে দিল, পুরো ঘরটাকে সিল করে দিল। এটা সে করল যাতে কোনো অস্বাভাবিক নড়াচড়ায় বেনসন আর মেলিসার ঘুম না ভাঙে। এরপর ক্লাইন ছুরিটা নামিয়ে রাখল আর ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হাঁটল। প্রতিটা পায়ের সাথে পৃথিবীর মন্ত্র উচ্চারণ করল। অপরিবর্তনীয় গর্জন আর গুনগুন তাকে ভাসিয়ে নিল। একই উন্মাদনা আর যন্ত্রণা তাকে গ্রাস করল, কিন্তু সে নিজেকে সামলে রাখল। অর্ধসচেতন অবস্থায় সবচেয়ে কঠিন আর বিপজ্জনক এই পর্যায়টা সে সহ্য করে নিল। ধূসর সাদা কুয়াশা অসীম পর্যন্ত বিস্তৃত। গাঢ় লাল তারাগুলো নানা দূরত্বে ছড়িয়েছিল। সুউচ্চ দৈব প্রাসাদটা একটা মৃত দৈত্যের মতো দাঁড়িয়েছিল। কিছুই বদলায়নি মনে হল। হাজার হাজার বছরের জমে থাকা নীরবতা আর প্রাচীনতা তাকে ঘিরে ধরল। না, একটা পরিবর্তন আছে, ক্লাইন মনে মনে বলল। তার দৃষ্টি কাছের একটা গাঢ় লাল তারায় আটকে গেল। ওটা ছিল জাস্টিসের প্রতীক তারা। তারাটার গভীর লাল রং স্পন্দিত হতে শুরু করল, মাঝারি মাত্রায়, কিন্তু থামল না। ক্লাইন সাবধানে তার আত্মিক শক্তি সেই গভীর লালের দিকে ছড়িয়ে দিল। দুটো যেই মুহূর্তে স্পর্শ করল, তার মাথায় একটা গুঞ্জন অনুভব হল। সে একটা ঝাপসা আর বিকৃত দৃশ্য দেখতে পেল, আর প্রার্থনার মায়াবী কিন্তু স্তরে স্তরে জমা হওয়া কণ্ঠস্বর শুনতে পেল। দ্য ফুল যে এই যুগের নয়, তুমি ধূসর কুয়াশার উপরে রহস্যময় শাসক, তুমি হলুদ আর কালো রাজা যে সৌভাগ্য নিয়ন্ত্রণ করে। আমি তোমার সাহায্য প্রার্থনা করি, আমি তোমার করুণা প্রার্থনা করি। আমি প্রার্থনা করি তুমি আমাকে একটা ভালো স্বপ্ন দাও। আমি প্রার্থনা করি তুমি আমাকে একটা ভালো স্বপ্ন দাও। আমি প্রার্থনা করি তুমি আমাকে একটা ভালো স্বপ্ন দাও। মেয়েটার কণ্ঠস্বর বারবার থেমে থেমে বাজতে থাকল। ক্লাইনের মন আরও বিরক্ত আর বিশৃঙ্খল হয়ে উঠল, ঠিক যেন ঘুমিয়ে পড়ার পর কেউ উপরতলায় মেঝেতে ধাপাধাপি করছে। সে তার আবেগ দমন করল আর ধ্যান ব্যবহার করে সেই তাগিদ শান্ত করল। সে সাবধানে সামনে ভেসে ওঠা ঝাপসা দৃশ্যটা দেখার চেষ্টা করল। একটা মেয়ে সাদা পোশাক পরে দাঁড়িয়েছিল। তার মাথায় সুন্দর সোনালি চুল। সে 4টা জ্বলন্ত শিখার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে মন্ত্র পড়ে যাচ্ছিল। বিকৃত ছবিটা থেকে ক্লাইন কোনোরকমে চিনতে পারল, এটা মিস জাস্টিস। এই মুহূর্তে সে নিশ্চিত হল যে সে যে আচার মন্ত্র তৈরি করেছিল সেটা সঠিকভাবে ধূসর কুয়াশার দিকে তার দিকে পথ দেখাতে পারে। এটা তাকে বিশাল একটা সাফল্যের অনুভূতি দিল, শূন্য থেকে কিছু একটা তৈরি করার অনুভূতি। নিজেকে নিজে দুর্দান্ত বলবো না, ক্লাইনের মেজাজ ভালো হয়ে গেল। কানে গুনগুন করা মাছির মতো যে প্রার্থনার আওয়াজ বাজছিল সেটাও এখন সহনীয় মনে হল। মনে মনে চিন্তা করে সে একটা উত্তর তৈরি করার চেষ্টা করল। সেই জটিল সংযোগের মধ্য দিয়ে গাঢ় লাল তারায় পাঠিয়ে দিল, আমি জানি। ধূসর স্তর তার সামনে ছড়িয়ে পড়ল। একটা বিকৃত আর ঝাপসা মূর্তি সবচেয়ে গভীরে দাঁড়িয়েছিল। তার চোখ যেখানে থাকার কথা সেখানে গভীর লাল রং ঘুরছিল, আর তার কণ্ঠস্বর সেই বিশাল আর শূন্য জগতে বারবার প্রতিধ্বনিত হল, আমি জানি, আমি জানি, আমি জানি। অড্রে হলো হঠাৎ ঘুম থেকে চমকে উঠল। কম্বল জড়িয়ে উঠে বসল। তার মন পুরোটাই স্বপ্নে দেখা দৃশ্যগুলোতে ভর্তি। সে ভালোভাবেই জানত যে সে ফুলের স্বপ্ন দেখেছে, কুয়াশার উপরে থাকা সেই রহস্যময় সত্তা। এটা কি আমার সকালের প্রার্থনার জবাব? অড্রে দ্রুত স্পেকটেটর অবস্থায় ঢুকে শান্ত হয়ে বিশ্লেষণ করল। যদিও সে বুঝতে পারল না কেন ফুল তখনই জবাব না দিয়ে রাতে দিল, তবুও সে অবাক হল যে মাত্র কয়েক লাইন মন্ত্র দিয়ে আচারটা কাজ করল।
আগে সে এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করেছিল, কিন্তু কোনোদিন কোনো জবাব পায়নি। মিস্টার ফুল যদি দেবতা নাও হন, তাহলেও দেবতা হওয়া থেকে খুব বেশি দূরে অড্রে ধীরে শ্বাস নিল, তারপর ধীরে ছাড়ল। যেহেতু সে এমন একটা শক্তিশালী সত্তা যাকে প্রতিরোধ করার কোনো উপায় তার নেই, সে দ্রুত তার দুশ্চিন্তা সরিয়ে রাখল। এরপর কি করতে হবে সেটা ভাবতে শুরু করল। প্রথমত, আমাকে স্পেকটেটর পোর্শন পুরোপুরি হজম করতে হবে, আমার অভিনয় মোটামুটি ভালোই চলছে। দ্বিতীয়ত, আমাকে সাইকোলজি অ্যালকেমিস্টদের খুঁজে বের করতে হবে। তৃতীয়ত, মিস্টার ফুলের কাছ থেকে টেলিপ্যাথিস্ট পোর্শন ফর্মুলা বা সাইকোলজি অ্যালকেমিস্টদের সম্পর্কে কোনো সূত্র জোগাড় করার চেষ্টা করা উচিত। তবে প্রতিটা দেবতুল্য সত্তার নিজের একটা সম্পূর্ণ সিকোয়েন্স পথ থাকা উচিত। তারা হয়তো অন্য সিকোয়েন্স পথের ফর্মুলা জানে না। সাইকোলজি অ্যালকেমিস্টদের মতো নতুন একটা সংগঠন হয়তো মিস্টার ফুলের নজর কাটতে পারবে না। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ক্লাইন ব্রোঞ্জ টেবিলের সম্মানের আসনে বেশ ভালো মেজাজে বসেছিল। সে পুরোটাই ধূসর কুয়াশায় ঢাকা ছিল। পেছনে হেলান দিয়ে মুষ্টি দিয়ে মুখ ঢেকে পুরো প্রক্রিয়াটা মনে করল আর বিশ্লেষণ করল। সেই মুহূর্তে ধূসর কুয়াশার এই জগতে সে ছিল একমাত্র জীবিত সত্তা। এছাড়া চারদিকে ছিল নিরঙ্কুশ নীরবতা। মনে হচ্ছে আমি শুধু তথ্য পাঠাতে পারি, এখানকার শক্তি ব্যবহার করতে পারি না, তাহলে কারসাজির আইডিয়াটা কাজ করবে না। ক্লাইন মুখে হাত রেখে নীরবে সিদ্ধান্তে আসল। সে আসলে পরিকল্পনা করেছিল যে যদি মন্ত্র আর আচার কাজ করে, তাহলে একইভাবে নিজের শরীরকে ধূসর কুয়াশার জগতের সাথে বেঁধে ফেলবে। তাহলে এই রহস্যময় জায়গার সমস্ত শক্তি কাজে লাগাতে পারবে। সেটা হলে সে নিজের কাছেই প্রার্থনা করতে পারত, আর এই কারসাজির মাধ্যমে সীমাবদ্ধতা, রহস্য আর বিপদ এড়িয়ে ধূসর কুয়াশার জগৎকে পুরোপুরি ব্যবহার করতে পারত। যেমন প্রথমে একটা আচার পালন করে নিজের কাছে মন্ত্রশক্তি প্রার্থনা করত, তারপর ধূসর কুয়াশার উপরে এসে নিজের অনুরোধের জবাব দিয়ে সেটা দান করত। মনে হচ্ছে আমি অনেক বেশি আদর্শবাদী ছিলাম। ধূসর কুয়াশার জগতের উপর আমার বোঝাপড়া আর নিয়ন্ত্রণ এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। ক্লাইন আত্মবিদ্রুপের হাসি দিয়ে মাথা নাড়ল আর চলে যাওয়ার পরিকল্পনা করল। ঠিক সেই মুহূর্তে সে দেখল দ্য হ্যাংডম্যানের প্রতীক গাঢ় লাল তারাটা স্পন্দিত হতে শুরু করেছে। সে একটা অশরীরী আর রূপহীন কণ্ঠস্বর ছড়িয়ে পড়তে শুনল। কাকতালীয়ভাবে দ্য হ্যাংডম্যানের আচারে পড়ে গেলাম। ক্লাইন ভেবে মাথা নাড়ল। সে ব্রোঞ্জ লম্বা টেবিলের সম্মানের আসনে বসে হাত বাড়িয়ে তারাটায় ছোঁয়াল। তার আত্মিক শক্তি ছড়িয়ে পড়ল আর স্পন্দিত গভীর লালকে স্পর্শ করল। সে দ্য হ্যাংডম্যানের ভারী আর পুনরাবৃত্ত প্রার্থনা শুনতে পেল, সাথে একটা ঝাপসা দৃশ্য। দৃশ্যে দ্য হ্যাংডম্যান ঘন কালো পোশাক পরেছিল। সে চারটা আগুনের শিখার সামনে দাঁড়িয়েছিল। চারপাশের আত্মিক শক্তি একটা দেয়াল তৈরি করে তাকে বাইরের সব প্রভাব থেকে আলাদা করে রেখেছিল। ক্লাইন সাথে সাথে জবাব দিল না, শুধু চুপচাপ দেখল আর শুনল। তুমি হলুদ আর কালোর রাজা যে সৌভাগ্য নিয়ন্ত্রণ করে, আমি তোমার সাহায্য প্রার্থনা করি। দ্য হ্যাংড ম্যান প্রার্থনা শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল। কোনো জবাব না পেয়ে সে আত্মিক দেয়াল ভাঙতে শুরু করল। মোমবাতি নিভিয়ে দিল আর বেদি গুছিয়ে রাখল। শেষে সে হাত বাড়িয়ে সোয়াইপ করল। জলের মতো আলো ছড়িয়ে পড়ল, বেদির টেবিলকে একদম নতুনের মতো করে দিল। জলভিত্তিক মন্ত্র ঝড়ের আশীর্বাদ। দ্য হ্যাংড ম্যান নিশ্চিতভাবেই অন্তত একজন সিফেয়ারার ক্লাইন্ট সামান্য মাথা নাড়ল। দৃশ্য মিলিয়ে যাওয়ার আগে সে তার কল্পনা করা পদ্ধতিতে জবাব পাঠাল, গাঢ় লালের মধ্য দিয়ে। আলজার উইলসন ছিল রডস্টেড দ্বীপপুঞ্জের সিটি অফ জেনারোসিটিতে। সে নাবিকদের সাথে বিখ্যাত রেড ক্যাবারেতে যায়নি, বরং হোটেলে থেকে দরজা জানালা সিল করে দিয়ে ফুলের বলে দেওয়া আচারটা চেষ্টা করল। অভ্যস্ত হাতে প্রার্থনা শেষ করে আলজার ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কোনো জবাব পেল না। মনে হচ্ছে এই চেষ্টাটা খুব একটা সফল হয়নি। মিস্টার ফুলকে পদ্ধতি বদলাতে হবে। সে একদিকে খুশি হল, আবার একটু হতাশও হল। সব শেষ করে আলজার নিচে গিয়ে এক বোতল ল্যান্টিপ্রুফ আনার পরিকল্পনা করল, এমন মদ যা রেইজের মানুষদের শক্তি প্রকাশ করতে সাহায্য করে। লর্ড অফ স্টর্মসের ম্যান্ডেটেড পানিশাররা এই ধরনের পানীয় বেশ পছন্দ করত। দরজা খুলে আলজার বেরোতে যাচ্ছিল, তখনই তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সে দেখল করিডোরে ধূসর কুয়াশা ভেসে বেড়াচ্ছে, আর কুয়াশার গভীরতম প্রান্তে একটা ঝাপসা মানবাকৃতি বসে আছে, যেন কোনো উঁচু সিংহাসনে। আমি জানি, সেই পরিচিত গভীর কণ্ঠস্বর আলজারের কানে প্রতিধ্বনিত হল। তাকে জায়গায় থমকে দিল, মাথায় হালকা যন্ত্রণা হল। আলজারের চোখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। সে চারদিকে তাকাল, কিন্তু বুঝল কিছুই বদলায়নি। একই কড়মড়ে মেঝে, একই পুরনো দেয়ালের মোমদানি, একই অপরিষ্কার করিডোর।
আমি জানি কণ্ঠস্বরটা এখনও আলজারের কানে বাজছিল। তার চেহারা গম্ভীর হয়ে গেল। সে মুষ্টি দিয়ে হালকা করে বুকে মারল, কিন্তু লর্ড অফ স্টর্মসের প্রতি কোনো সম্মানসূচক কথা বলল না। দীর্ঘ নীরবতার পর আলজারের চেহারা স্বাভাবিক হয়ে এল, কিন্তু তার চোখ যেন আরও গভীর হয়ে গেল। ক্লাইন ধূসর কুয়াশার উপরে বেশি সময় কাটাল না। যখন সব অবশিষ্ট কণ্ঠস্বর স্বাভাবিক হয়ে এল, সে নিজেকে আত্মিক শক্তিতে ঢেকে ধূসর কুয়াশায় ঝাঁপ দিল, বস্তুজগতে ছুটে পড়ল। তার চোখের সামনে আলো দ্রুত উড়ে গেল, স্বাভাবিকের চেয়ে কয়েক দশগুণ দ্রুতগতিতে চলা সিনেমার মতো। ক্লাইনের মাথা ঘুরে গেল। তারপর সে দেখতে পেল পর্দার ফাঁক দিয়ে আসা লাল চাঁদের আলো আর ডেস্ক ও বইয়ের তাকের ঝাপসা রূপরেখা। সে আবার রূপোর ছুরিটা তুলে নিল আর ঘরের আত্মিক দেয়াল সরিয়ে দিল। তারপর হঠাৎ একটা বাতাসের ঝাপটা দরজা খুলে করিডোর দিয়ে বয়ে গেল। বেনসন বা মেলিসার ঘর থেকে কোনো নড়াচড়া না দেখে সে পুরোপুরি স্বস্তি পেল। ভ্রমণের জন্য এই সৌভাগ্য বৃদ্ধির আচারটা সত্যিই অপরিহার্য গোপন আর রহস্যময়, ক্লাইন মনে মনে বলল, আর দরজা আবার বন্ধ করে বিছানার দিকে হাঁটল। কালকে তার কাজ হল ওল্ড নীলের সাথে ভূগর্ভস্থ বাজারে গিয়ে বিয়ান্ডার আইটেম খোঁজা।